ফাইনালি যে রেজাল্টটা জানার জন্য আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, সেই অফিসিয়াল রেজাল্ট সামনে চলে এলো। আপনারা জানেন গত 27শে ডিসেম্বর থেকে ফাইনালি এই রাজ্যে এসআইআর প্রসেসের হিয়ারিং শুরু হয়েছে। কিন্তু সেই হিয়ারিং প্রসেসে এখনও অবধি ঠিক কতজনের হিয়ারিং কমপ্লিট হলো এবং এখনও অবধি একজনও কি অবৈধ ভোটার ডিটেক্ট করতে পেরেছে ইলেকশন কমিশন? অফিসিয়াল ডেটা কি বলছে? নানা স্পেকুলেশন ছিল। ফাইনালি আজকে অফিসিয়াল রেজাল্ট সামনে চলে এসছে এবং আসার পরই মারাত্মক মারাত্মক তথ্য উঠে আসছে, মারাত্মক মারাত্মক জায়গা উঠে আসছে এবং যেখান থেকে শাসক দলের ঘুম ছোটা যে যথেষ্টর কারণ রয়েছে তা কিন্তু আবারও প্রমাণিত হয়ে গেছে। এবং এই রেজাল্ট সামনে আসার পরই সিইও যিনি রয়েছেন ইলেকশন কমিশনে, সেই মনোজ কুমার আগরওয়াল, তাকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে, তাকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা করা হচ্ছে এবং তাকে অসুবিধায় ফেলে এসআইআর প্রসেসটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তিনি কি হার মারবেন? না, হার মানার কোনো জায়গা নেই। তিনি পূর্ণোদ্যমে 2026-এর ইলেকশন স্বচ্ছ ভোটার তালিকার বেসিসে স্বচ্ছভাবে করার যে জায়গা, সেই নিয়ে আজকে আবারও একটি শক্তিশাল ছুঁড়েছেন। আর যখন ইলেকশন কমিশন এরকম না ভাঙা মনোভাব নিচ্ছেন, তখন দিদিমণির বিরুদ্ধে আবারও তার পুলিশকে ব্যবহার করে ফাইল ডাকাতির অভিযোগ উঠল এবং প্রশ্ন উঠে গেল, ঠিক ভুয়ো ভোটারদের কিভাবে আটকাতে চাইছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়? বিজেপি কিন্তু প্রশ্ন তুলছে। আর তার থেকেও বড় কথা, আজকে যেটা দিনের শেষে সামনে এলো সেটা হচ্ছে ওই তালপাতা সেপাই যাকে বলা হয়, যিনি নাকি আঞ্চলিক একটা দলের সর্বভারতীয় পদে বসে আছেন, তিনি সরাসরি লড়তে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। অনেক শখ, নন্দীগ্রামে লড়বেন নাকি তিনি, হারিয়ে দেবেন শুভেন্দু অধিকারীকে। কিন্তু দেখা গেল বাস্তবের মাটি বড় কঠিন, আর তাই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়ার সম্মুখ সমরে যাওয়ার আগেই কার্যত তার প্যালপিটিশন শুরু হয়ে গেছে। কি হয়েছে এক এক করে আজকে আপনাদের সমস্ত আপডেট সামনে নিয়ে আসবো। প্রথমেই এসআইআর নিয়ে আপডেট দেবো, যেটার দিকে আমরা সকলেই তাকিয়েছিলাম। এসআইআর এর শুনানিতে ধরা পড়ল ভুয়ো ভোটার, বাদের তালিকায় আপাতত কত হাজার অবৈধ, জানালো কমিশনের সূত্র। আমরা দেখেছি যে যখন এসআইআর প্রসেস শুরু হয়েছিল তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হুঙ্কার গিয়েছিল একটি নামও বাদ দিতে দেওয়া হবে না, এবং একটি নামও নাকি বাদ গেলে তারা দিল্লিতে গিয়ে ইলেকশন কমিশনের অফিস 10 লক্ষ লোক নিয়ে ঘেরাও করবেন। কিন্তু সেসব অতীত হয়ে গেছে, সেসব বুকনিবাজি ধরা পড়ে গেছে। আপাতত এসআইআর এর ফার্স্ট স্টেজ, সেখানে মৃত, শিফটেড, ডুপ্লিকেট, নন এক্সিস্টিং এইসব ভোটার মিলিয়ে 58,20,000 মতো ভোটার বাদ চলে গেছে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা এখন অনেকটাই স্বচ্ছ, কিন্তু পুরোপুরি কি স্বচ্ছ হয়েছে? না। সেই জন্যই এখনও 1,36,00,000 মানুষের হিয়ারিং হবে, আপনারা জানেন, যার মধ্যে প্রায় 32 লক্ষ রয়েছে নো ম্যাপিং ভোটার, অর্থাৎ যাদের নিজেদের বা তাদের পরিবারের কোনো লিঙ্ক 2002-এর তালিকায় পাওয়া যাচ্ছে না। আর এই জায়গাটা নিয়ে বিতর্ক উঠছিল, কেননা এর মধ্যে একটা বড় অংশ মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন, যারা বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন নিজেদের ধর্ম রক্ষা করতে, নিজেদের পরিবার রক্ষা করতে, নিজেদের প্রাণ রক্ষা করতে। এবং তৃণমূল কংগ্রেস হাওয়া তুলে দিয়েছিল এই মতুয়ারা বিজেপিকে ভোট দিলেও এই এসআইআর পদ্ধতির মাধ্যমে নাকি তাদেরকেই বিড়ম্বনায় ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু যে ডেটা এখনো অবধি সামনে এসছে তাতে দেখা যাচ্ছে মতুয়াদের গায়ে কোনো আঁচ লাগেনি। এখনো অবধি যে জায়গাটা উঠে এসছে সেখানে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর যে শুনানি হয়েছে তাতে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে 11,472 জন। কতজনের মধ্যে এই 11,472 জন বাদ গেছে? এখনো পর্যন্ত 9,30,993 জন ভোটারের শুনানি সম্পন্ন হওয়ার পরে তথ্য আপলোড করা হয়েছে। তার মধ্যে অবৈধ বলে চিহ্নিত হয়েছেন এই 11,472 জন। অর্থাৎ আপনারা জানেন যে এখানে দুটো ভাগে ভাগ করা হয়েছিল হিয়ারিং প্রসেসটাকে। একটাকে হচ্ছিল নো ম্যাপিং, প্রথমেই যে 32 লক্ষ নাম ছিল, যার মধ্যে একটা বড় অংশ ডেফিনেটলি জাল, কিন্তু একটা আবার বড় অংশ মতুয়া ভোটার ছিল। এবং এদের নিয়েই চিন্তা ছিল যে সত্যি কি ইলেকশন কমিশন এদেরকে সুরাহা দিতে পারবে? সিএ নিয়ে এদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও এদের কি ভোটার তালিকা থেকে বাদ যাবে? কিন্তু এখন অবধি দেখা যাচ্ছে 9,30,993 জনের হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে এবং সেখান থেকে অবৈধ বলে চিহ্নিত হয়েছে মাত্র 11,472 জন।
অর্থাৎ 2002-এর তালিকায় যাদের নাম ছিল না, যাদের পরিবারের নাম ছিল না, সেই মতুয়া সম্প্রদায়ের ম্যাক্সিমাম মানুষ তারা কিন্তু 2026-এর ভোটার তালিকায় থাকছে এবং সসম্মানে থাকছেন, তাদের কোনো রকম কোনো চিন্তার জায়গা নেই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো অল্প কিছু অসুবিধা হবে যেহেতু তারা নামটা এখন অবধি রেজিস্টার করেননি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে হবে না। এবার জেলা ওয়াইজও একটা ডেটা দেওয়া হয়েছে, সেই ডেটাতে দেখা যাচ্ছে যে 65,78,058টি নোটিশ এখন অবধি জেনারেট করা হয়েছে এবং তার মধ্যে নোটিশ সার্ভ করা হয়েছে 32,49,091টি। এই 32 লক্ষের মধ্যে শুনানি শেষ হয়েছে 9,30,993 জনের এবং সব থেকে অবৈধ ভোটার এই হিয়ারিংয়ের পর পাওয়া গেছে নদিয়া জেলায়। নদিয়া জেলায় আপাতত অবৈধ ভোটারের সংখ্যা হচ্ছে 9,228 জন এবং সেখানেও 4,94,532 জনকে পাঠানো নোটিশ হয়েছিল এবং তার মধ্যে 2,90,923 জন সেই নোটিশ হাতে পেয়েছিলেন এবং 1,27,127 জন হিয়ারিং কমপ্লিট করে ফেলেছে। অর্থাৎ এই 1,27,127 জনের মধ্যে সর্বোচ্চ বাদ গেছে নদিয়া জেলায় 9,228 জন, যাদের নাম ভোটার তালিকায় থাকছে না, অবৈধ বলে চিহ্নিত হচ্ছেন। বাকিরা কিন্তু সকলেই বৈধ বলে চিহ্নিত হয়ে গেছেন। এবার নদিয়া জেলা মানেই আপনারা বুঝতে পারছেন সেখানে এই নবশূদ্র ভোট ব্যাংক বা মতুয়া ভোট ব্যাংক তাদের একটা বড় অংশ থাকে, কিন্তু সেই অংশটাকে ডিটেক্ট করা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে 99-এরও বেশি পার্সেন্টেজ হয়েছে যেখানে এই মতুয়ারা ভোটার তালিকায় থেকে যাচ্ছেন। অর্থাৎ এটা একটা গুড নিউজ। এবং অন্যান্য জেলার কথা যেটা বলা হচ্ছে, কলকাতা দক্ষিণ বাঁকুড়ায় একজনও পাওয়া যায়নি, এছাড়াও কোচবিহারে 10 জন পাওয়া গেছে, জলপাইগুড়িতে 4 জন, দার্জিলিংয়ে 2 জন, উত্তর দিনাজপুরে 2 জন, এইভাবে বিভিন্ন জেলায় পাওয়া গেছে। আমি ইয়েলো কালারে মার্ক করে দিয়েছি, আপনারা সেটা দেখে নিতে পারেন। অর্থাৎ যেটা একটা মতুয়া ভোট নিয়ে টেনশন তুলে দেওয়া হচ্ছিল, একটা উত্তেজিত করার চেষ্টা করা ছিল, সেই জায়গাটা কিন্তু সাকসেসফুল আর হলো না। এই চক্রান্ত রুখে দেওয়া গেছে, মতুয়া ভোট ম্যাক্সিমামই থেকে যাচ্ছে, সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা বলবেন যে 9,30,993 জনের হিয়ারিং হয়েছে আর সেখানে 11,472 জন, সংখ্যাটা কি খুব কম না? ইয়েস, এটা ডেফিনেটলি কম হবে। কেননা ভালো করে ভেবে দেখুন, প্রথমে হিয়ারিং কাদের হয়েছে? নো ম্যাপিং হিয়ারিং হয়েছে এবং সেখানে প্রায় 32 লক্ষ নাম ছিল, এখনও 23 লক্ষ হিয়ারিং হওয়া সেখানে বাকি রয়েছে এবং যেটা মনে করা হচ্ছে প্রায় এই 10 লক্ষ বা 12 লক্ষ, ম্যাক্সিমাম 15 লক্ষ অব্দি এটা হতে পারে যেখানে মতুয়া ভোট ব্যাংকটাই রয়েছে যাদের নাম থেকে যাওয়া উচিত। তো 9 লক্ষ কমপ্লিট হয়েছে, তার মধ্যে এই 11,472 জন গেছে, মানে মোটামুটি মতুয়া ভোটটাকে কভার করে নেওয়া গেছে, সেই হিয়ারিংটা কমপ্লিট করে নেওয়া গেছে, যাদের নাম নিয়ে কোনো অসুবিধা হয়নি। বাকি যে 21 লক্ষের কাছাকাছি নাম রয়েছে বা 22 লক্ষের কাছাকাছি নাম রয়েছে যাদের নো ম্যাপিং, তারা কিন্তু সবথেকে বেশি টেনশনে থাকবেন, কেননা এইগুলি হচ্ছে জালি ভোট, জাল ভোট, অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা মনে করা হচ্ছে এখান থেকে ডিটেক্ট হওয়ার চান্স আছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা প্রোজেনি ম্যাপিং, সেই প্রোজেনি ম্যাপিংয়ের হিয়ারিং কিন্তু এখনও সেই অর্থে শুরুই হয়নি এবং এখানেই কিন্তু সবথেকে বেশি গণ্ডগোলটা লুকিয়ে আছে। অর্থাৎ ওই যে দিদিমণির দল হুঙ্কার ছেড়েছিল যে একটা নামও বাদ দিতে দেবো না, লজিক্যাল ডিসক্রিপেন্সি বলুন, নো ম্যাপিং বলুন, হোয়াট এভার এটাকে ডিফাইন করুন, সেখান থেকেও ওই 58,20,000 বাদ যাওয়ার পরও 11,472 জন অবৈধ ভোটার তারা ডিটেক্টেড এবং ডিলিটেড ভোটার লিস্ট থেকে হয়ে গেছে। কাজ সেই জায়গাতেই চলছে। এবার যখনই এটা হচ্ছে তখনই যথারীতি একটা নতুন করে ক্যাওস ক্রিয়েট করতে হবে, আর সেইটাই শুরু হয়েছে। পরপর ফোনে মেসেজ, স্থিতিবিরক্ত এশিয়ার আবহে বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের ফোন নাম্বার ভাইরাল। এরা এতখানি অসভ্য, এরা এতখানি ছোট লোক যে এই রাজ্যে যিনি নির্বাচনী আধিকারিক রয়েছেন, সিইও রয়েছেন, তার ফোন নাম্বারটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়েছে, যাতে করে দিন রাত মানুষ থেকে ফোন করে, মেসেজ করে, বিরক্ত করে, তিনি ওই সব কাজেই ব্যস্ত হয়ে পড়েন। আসল যে এসআইআরের কাজ সেটা আটকে যায়, সেটা ঘেঁটে যায়, সেই চেষ্টা কিন্তু শুরু হয়ে গেছে, সেই ষড়যন্ত্র কিন্তু শুরু হয়ে গেছে। ফলে মনোজ কুমার আগরওয়াল তার জন্য যা যা আইনি পদক্ষেপ নেওয়ার তিনি ডেফিনেটলি নিচ্ছেন। আপাতত তিনি ফোনটাকে সাইলেন্ট করে সাইডে রেখে দিয়েছেন এবং নিজের যে কাজ সেটা তিনি করে যাচ্ছেন। এইভাবে নির্বাচন কমিশনকে দমানো যাবে না, এইভাবে এশিয়ার প্রক্রিয়া ঘেঁটে দেওয়া যাবে না। নির্বাচন কমিশন কিন্তু ক্রমশ স্পষ্ট করে দিচ্ছে। কেন বলছি স্পষ্ট করে দিচ্ছে? কেননা এই যে গন্ডগোলটা পাকিয়ে দেওয়া হয়েছে তার মাঝখানে মনোজ কুমার আগরওয়াল তার অ্যাক্টিভিটি দেখুন। ভোটের আগে পুলিশের রদবদল, ঘরের জেলায় থাকা যাবে না, নবান্নে চিঠি পাঠালো।
একদম প্রসিডিওর মেনে 2026-এর নির্বাচন করতে গেলে যা যা করার দরকার মনোজ কুমার আগরওয়াল কিন্তু সেই কাজ করে যাচ্ছেন, সেই নীল নকশা অনুযায়ী তিনি এগিয়ে যাচ্ছেন। এসব ফোন নাম্বার ভাইরাল টাইরাল করে দিয়ে, তাকে হেনস্থা করে, তাকে হ্যারাস করে, তাকে এম্বারেসিং সিচুয়েশনে ফেলে দিয়ে এগুলো আটকানো যাবে না। যে নির্দেশিকা তিনি নবান্নে পাঠিয়েছেন সেখানে তিনি যে কথাগুলো বলছেন বা যে জায়গাগুলো বলছেন, আবারও স্বচ্ছ ভোট করার জন্য কমিশন যে কতখানি একাগ্র চিত্তে সেই কাজটা করছে সেই জায়গাটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে। তিনি বলছেন, যেসব পুলিশ আধিকারিক নিজ জেলা বা গত 4 বছরের মধ্যে কোনো জেলায় 3 বছর পূর্ণ করেছেন তাদের সেই জেলা থেকে সরিয়ে দিতে হবে। এই হিসাবের ক্ষেত্রে পদোন্নতির পর একই জেলায় কাজের সময়ও ধরা হবে। পুলিশের সাব ইন্সপেক্টর পদমর্যাদা ও তার ঊর্ধ্বতন সব আধিকারিকের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। এছাড়াও বলা হচ্ছে, যেসব আধিকারিকের বিরুদ্ধে আগে কোনো নির্বাচন সংক্রান্ত গাফিলতিতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে মামলা চলছে, তাদের কোনোভাবেই নির্বাচনী কাজে যুক্ত করা যাবে না। একই সঙ্গে অবসর নিতে 6 মাসেরও কম সময় বাকি থাকলে তাদেরও নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। এর পাশাপাশি তিনি আরও যেটা জানিয়েছেন সেটা হচ্ছে, রাজ্যের সব নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে নির্দিষ্ট ফরম্যাটে ঘোষণা দিতে হবে। তাদের কোনো প্রার্থী বা শাসক দলের গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক নেই, তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বিচারাধীন নয়, ভুল তথ্য দিলে কড়া বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ অর্থাৎ পিসিমণির ভোট লুটের যে একটা বড় সেগমেন্ট রয়েছে, যাদেরকে দিয়ে ভোট লুট করা হয় বলে বিরোধীরা বারবার বারবার অভিযোগ তোলেন, সেই সেগমেন্টটাকে এবার ঠান্ডা করে দেওয়া, তাদেরকে একদম লাইনে নিয়ে আসা, সেই কাজটা কিন্তু মনোজ কুমার আগরওয়াল খুবই খুবই সুচারুভাবে করতে শুরু করে দিয়েছেন। এসবের মাঝখানেই আজকে আবারও ভয়ঙ্কর অভিযোগ উঠে গেছে দিদিমণির বিরুদ্ধে। গাড়িতে 4,000 ফর্ম 7 বাঁকুড়ায় আটক 2 বিজেপি নেতা, প্রমাণ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা আজকে নবান্ন থেকে বলেছেন। তিনি অভিযোগ করেছেন যে একটা গাড়ি করে বিজেপি নেতারা ফর্ম 7 ভরে নিয়ে যাচ্ছেন। হোয়াট ইজ ফর্ম 7? ফর্ম 7 দিয়ে কি হয়? ভোটার তালিকায় কোনো নাম থাকলে সেই নাম ঠিক নয়, এই নাম ভোটার তালিকায় থাকা উচিত নয়, ফর্ম 7-এর মাধ্যমে ফিল আপ করে সেটা ইলেকশন কমিশনে জমা দিতে হয়। তাহলে এই ফর্ম 7 জমা দিলেই কি নামটা কাটা যায়? না, নিয়ম এখন যেটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, যিনি এই ফর্ম 7 জমা দেবেন তাকে উপযুক্ত প্রমাণ দিতে হবে যে এর নামটা এই কারণে কাটা উচিত। ধরুন কেউ মারা গেছে, ইলেকশন কমিশনে কেউ সেটা জানাচ্ছেন, তাহলে ফর্ম 7 ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে ডেথ সার্টিফিকেট তার অ্যাটাচ করে দিতে হবে। কেউ বলছেন যে ইনি বাংলাদেশি, অবৈধ বাংলাদেশি, তবুও এর নাম ভোটার তালিকায় থেকে গেছে, যেটা ভারতের সংবিধান অনুযায়ী থাকা উচিত নয়। তাহলে ফর্ম 7 ফিল আপ করতে হবে এবং তিনি যে অবৈধ বাংলাদেশি তার প্রুফ তার সঙ্গে অ্যাটাচ করতে হবে, এবং সেটা যদি স্যাটিসফ্যাক্টরি প্রুফ হয় তবেই সেই ফর্ম 7-এর এগেনস্টে সেই নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে যাবে। তো বিজেপি এরকম দলগতভাবে প্রচুর ফর্ম, প্রায় 4,000 ফর্ম তারা বাঁকুড়া জেলার যেটা রয়েছে তালড্যাংরা অঞ্চল, সেইখান থেকে তারা জোগাড় করেছিল, যেখানে অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেস জোর জবরদস্তি করে বহু নাম সেই তালিকায় ঢুকিয়ে রেখে দিয়েছে, এবং এই এসআইআর প্রসেসের পরেও ড্রাফট লিস্টে সেই নামগুলো থেকে গেছে। ফলে সেইখান থেকে তারা সেগুলোকে ডিটেক্ট করার পর সেগুলোর এগেনস্টে ফর্ম 7 ফিল আপ করেছে এবং তার যে প্রয়োজনীয় নথি সেগুলোকে অ্যাটাচ করে নিয়ে গিয়ে তারা ইলেকশন কমিশনে জমা দিতে যাচ্ছিল। এর মাঝখানেই রেড করা হয় এবং সেই গাড়িটিকে ধরা হয়। গাড়িতে থাকা 2জনকে বিজেপি কর্মী হিসেবে গ্রেপ্তার করা হয়, বাকি 3জনকেও অ্যারেস্ট করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা পালিয়ে গিয়ে কোনো রকমে এখন রক্ষা করেছেন। আর সেটা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে সত্যিই যদি ফর্ম 7 নিয়ে এইভাবে কেউ ডিলিট করার অপচেষ্টা করে, তাহলে তো সেটা ইলেকশন কমিশনের কাছেই ধরা পড়ে যাবে। ইলেকশন কমিশনে যখন জমা দেওয়া হবে তখনই তো সেটা প্রমাণ হয়ে যাবে। কারুর কাছে ফর্ম 7 থাকলেই ভারতীয় সংবিধানের, ভারতীয় আইনের কোন ধারায় বলে যে তাকে অ্যারেস্ট করতে হবে? তিনি ষড়যন্ত্র করছেন বলে তাকে তাকে অ্যারেস্ট করে জেলে পুরতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই 21-এ আইনটা কোথা থেকে পেলেন, এইটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। এবং সাথে সাথে বিজেপি যেটা অভিযোগ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও তার পুলিশ দিয়ে ফাইল ডাকাতি করার চেষ্টা করছেন। এখন এটা নিয়ে নিশ্চয়ই বিজেপি মামলা করবে এবং আদালতে কি হবে সেটা অবশ্যই আমরা দেখব। কিন্তু এই সাংবাদিক বৈঠক করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা যেটা বলেছেন সেটা শুনে হাসবো নাকি কাঁদবো সেটা আপনারাই বিচার করে দেখবেন। তিনি বলছেন 54 লক্ষ বাদ যাওয়া ভোটারের নাম এমনিতেই বোধহয় কাজ টাজ করছে না, মস্তিষ্কে সব ডেটা ঠিকঠাক পৌঁছচ্ছে না, সেই জন্য 58,20,000টা 54 লক্ষ বলে ফেলেছেন। যাই হোক, বলেছেন 54 লক্ষ বাদ যাওয়া ভোটারদের মধ্যে বেশিরভাগই বৈধ। এই যে মৃত ভোটার,
এই যে ডুপ্লিকেট ভোটার, এই যে শিফটেড ভোটার, এই যে নন এক্সিস্টিং ভোটার, যাদেরকে এসআইআর এর ড্রাফট লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী এগুলো বেশিরভাগই বৈধ। তো মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো যদি বেশিরভাগই বৈধ হয়, আপনি প্রমাণ সমেত সেইগুলো নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট দু জায়গায় কেন জমা দিচ্ছেন না? বাজার গরম করার জন্য নবান্ন থেকে এরকম রাজনৈতিক সাংবাদিক বৈঠক করছেন কেন? নাকি রাজনৈতিক দেউলিয়াপনাটা এমনই হয়ে গেছে যে আপনি বুঝে গেছেন, আপনি ভুলে গেছেন যে আপনি নবান্নে আছেন, আপনার পার্টি অফিসে আছেন, আপনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন না প্রশাসনিক বক্তব্য দিচ্ছেন? আর সত্যি করেই বলুন তো, এই যে 54 লক্ষ বলছেন তিনি, 58,20,000 নাম, সেগুলো বেশিরভাগই বৈধ। এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টান্স হয় সত্যি সত্যি, তাহলে এসআইআরকে অর্থাৎ স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের স্টান্সটা কি, এটা কি পরিষ্কার হয়ে যাচ্ছে না? এর মাঝখানে আজকে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট এসছে, সেটা হচ্ছে নন্দীগ্রাম নিয়ে। নন্দীগ্রামে আগামীকাল থেকে সেবাশ্রয় শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তৃণমূল কংগ্রেসের মতে এটা নাকি গেম চেঞ্জার হতে চলেছে। যেভাবে তিনি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবেন, তাতে করে শুভেন্দু অধিকারী হেরে যাবেন, মানুষের সব সমর্থন তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে চলে আসবে। যাই হোক, এই সেবাশ্রয় কীভাবে চলে সে নিয়ে তো আলাদা এপিসোড করা যেতেই পারে, কিন্তু এখন প্রশ্ন যেটা উঠছে, এই সেবাশ্রয়ের উদ্বোধন অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে অপারগ, তিনি করতে চাইছেন না। কেন করতে চাইছেন না? যেটা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে, তাদের নাকি পলিটিক্যাল স্টান্স আছে। কি পলিটিক্যাল স্টান্স? ওই নন্দীগ্রামের যে শহীদ পরিবার আছে তাদেরকে দিয়ে উদ্বোধন করানো হবে, তাদেরকে একটা রাজনৈতিক সম্মান দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই নন্দীগ্রামের শহীদদের নিয়ে সত্যিই তৃণমূল কংগ্রেস যদি আন্তরিক হতো, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর কোনোদিন নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রামে কেন পা রাখেননি? সেই প্রশ্নের জবাব আগে তৃণমূল কংগ্রেস দিয়ে দিক। কিন্তু যে যারা দুর্জন, যারা যারা এর বিরোধিতা করছেন, তারা অন্য কথা বলছেন। তারা বলছেন যে শুভেন্দু অধিকারী এবং নন্দীগ্রাম সমর্থক, সেই নন্দীগ্রামে বহু তাবর তাবর নেতা নেত্রীকে পাঠিয়ে, এমনকি খোদ দলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েও তৃণমূল কংগ্রেস বান্ডিল হয়ে বাড়ি চলে গেছে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এই জায়গাটাকে জোর না দেন, শুভেন্দু অধিকারী যে ফাঁকা জায়গাটা পাবেন, গোটা তৃণমূল কংগ্রেসকে গোটা রাজ্য জুড়ে তিনি ফিনিশ করে দেবেন। ফলে শুভেন্দু অধিকারীকে চাপে রাখার জন্য নন্দীগ্রামে কিছু একটা অ্যাক্টিভিটি তাকে করতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে, শুভেন্দুময় নন্দীগ্রামে কিছু করতে যাওয়া মানে সুপার ফ্লপ হবে, এটা তৃণমূল কংগ্রেসও খুব ভালো করে জানে, আইপ্যাকও খুব ভালো করে জানে। আর সেই জন্য এটা যদি ফ্লপ শো হয়ে যায়, তাহলে তার দাগ যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে না লাগে, সেই জন্য ভয়ে তিনি এর উদ্বোধন করছেন না। আর যদি সেবাশ্রয় হিট করে যায়, তখন ক্রেডিট নিতে, ক্ষীর খেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে আসবেন। এখন শুভেন্দু অধিকারীর মতো মহিরুহের সঙ্গে লড়তে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি এরকম ছায়াযুদ্ধ করতে হয়, লুকিয়ে চুরিয়ে কাজ করতে হয়, তাহলে তিনি সত্যি সত্যি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী নামক মহিরুহটার গায়ে একটা ছোট্ট ছিদ্র করার ক্ষমতাও রাখেন কি রাজনৈতিকভাবে? সেই প্রশ্নটা কিন্তু নন্দীগ্রাম তুলে দিতে শুরু করেছে, এবং সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাক্টিভিটির জন্য। এবার আপনারাই বিচার করে দেখবেন যে সত্যি সত্যি যে প্রশ্নটা নন্দীগ্রাম করছে, যে প্রশ্নটা বিজেপি করছে, সেটা কতখানি রেলিভেন্ট, এবং সত্যি সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়ার আগেই ভয় পেয়ে গেলেন? এই প্রশ্নটা বাস্তবের সঙ্গে যোগ রয়েছে। উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।